তো কি বলবো, কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়ার মতো তো কিছুই হয়নি। বাস্তবতাই বললাম, বুঝলি ডাফার। আর এখন কয়টা দিন ভাতিজিকে কাছে রেখে একটু বেশি করে খাওয়া দাওয়া করাও, কদিন পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি ওকে রেখে দিই আর তুই ওকে জ্বালিয়ে মার। কালকে ভাইয়াকে আসতে বলবি এ বাসায়। কোন কুক্ষণে যে আমার ভাস্তিটাকে তোর মতো একটা পাথরের গলায় ঝুলিয়ে দিলাম। মেয়েটার কপালে কষ্ট ছাড়া কিছুই নেই দেখছি। তোর কথাতে রাজি হওয়াটাই ভুল হয়েছে আমার। মা, তোমার যখন এতই কষ্ট হচ্ছে, কষ্টে কষ্টে জ্ঞান হারাতে ইচ্ছা করছে, তখন একটু তোমার ভাইয়ের সাথে কথা বললেই পারো। তাকে একটু রাজি করিয়ে তোমার ভাস্তিকে এনে দিতেই পারো আমার কাছে, তাহলেই হয়ে যাচ্ছে। প্রমিস করছি, তখন আর জ্বালাবো না রিদিতাকে। বাবা, তুমিও তো একটু তোমার শালাবাবুকে বোঝাতে পারো, তাই না? কথাগুলো বলে তড়িঘড়ি ড্রয়িং রুম ছাড়লো প্রজ্জ্বল। ওখানে থাকা মানেই প্রশ্নে প্রশ্নে জর্জরিত হওয়া, তাই ও আর এখানে থাকলো না। হাঁটা দিল রিদিতা যে রুমে আছে সেদিকে। এদিকে ছেলের এমন লাগামহীন কথায় লজ্জা পেলেন আতিক সাহেব। কি এক যাচ্ছে তাই অবস্থা। কবে যেন ছেলের জন্য পাবনায় সিট বুক করতে হয়। কি হয়েছে আমার রিদি রানী? দরজা হালকা ভিড়ে দিয়ে ঘরে ঢুকলো প্রজ্জ্বল। রিদিতা শুয়েছিল। প্রজ্জ্বলকে দেখে ধীরে ধীরে আতশোয়া হলো সে, কিন্তু মুখটা গোমরা করে রাখলো। ঘুম হলো তোর? পায়ে ব্যথা করছে এখনো? রাগ করেছিস? চুপ থাকলো রিদিতা, কারণ ও সত্যি সত্যি রাগ করেছে। প্রজ্জ্বলের এমন বেদম সাহসিকতা মাঝে মাঝে চিন্তায় ফেলে দেয় ওকে। কেন যে বলতে গেল রায়হানদের কথা, আবার না বললেও উপায় ছিল না। এ ছেলে যে কোনো উপায় নিশ্চিত জেনে যেত, কিন্তু এভাবে চললে যদি কোনো অঘটন ঘটে যায়। মুখে না প্রকাশ করলেও প্রজ্জ্বলকে ভীষণ রকমের ভালোবাসে রিদিতা। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। এই মুহূর্তে ভীষণ রকমের রাগ হচ্ছে ওর প্রজ্জ্বলের ওপর। ছেলেটা ইদানিং বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। হৃদিতার মুখ ঘুরিয়ে নেওয়া দেখে হাসলো প্রজ্জ্বল। মেয়েটা কথায় কথায় অভিমান করে বসে। দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়লো প্রজ্জ্বল। হৃদিতার পাশে বসে ওর দুদিকে দু হাত দিয়ে আটকে দিল। হৃদিতা ভরকে গেল। হঠাৎ প্রজ্জ্বল সামনে আসায় ভয় পেয়ে গেছে। সরে যাওয়ার আর কোনো পথ খুঁজে পেল না সে। কি হয়েছে, অভিমান করেছিস? তোর জন্য আমি হিরোগিরি করে এলাম আর তুই অভিমান করছিস? দিস ইজ নট ফেয়ার। হৃদিতার হঠাৎই রাগ উঠে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ করুন আপনি। কে বলেছিল আপনাকে হিরোগিরি করতে? আমি বলেছিলাম যেতে। যদি কিছু একটা হয়ে যেত তখন? তখন কি করতাম আমি? বাসায় যাব আমি এই মুহূর্তেই। এখনই দিয়ে আসুন আমাকে। দেখতে ইচ্ছে করছে না আপনাকে। অসহ্য লাগছে সবকিছু। ইস, এত চিল্লাচিল্লি করছিস কেন? কান ফাটিয়ে ফেলবি নাকি? শ্বশুর বাড়ি এসেছিস, কটা দিন এখানেই থাক। হৃদিতা এত কিছু বললো আর প্রজ্জ্বলের সেটা চিল্লাচিল্লি মনে হচ্ছে। কোনো কথার গুরুত্ব নেই প্রজ্জ্বলের কাছে। মজা করছে প্রজ্জ্বল। অভিমানের বেড়াজালে আরো বহির্ভূত হলো হৃদিতা। গলায় সবগুলো দলা পাকিয়ে কান্নার রেশ নিল। চোখ জোড়া বন্ধ করতেই গড়িয়ে পড়লো দুফোঁটা অভিমান। প্রজ্জ্বল থমকালো। হৃদিতার কান্নাটাও একদমই সহ্য করতে পারে না। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। হৃদিতার দুগালে তর্জনী দিয়ে কান্না মুছিয়ে বুকে আলতো করে জড়িয়ে ধরলো প্রজ্জ্বল। মেয়েটা মাঝে মাঝে এমন অভিমান করে বসে। হৃদিতার কান্না থামছে না, নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। প্রজ্জ্বল হৃদিতার মাথা দুহাতে ধরে সামনে আনলো। কপালে আলতো করে অধর ছুঁয়ে বলল, কাঁদিস না প্লিজ। তোর কান্নাটাই সব থেকে বড় শত্রু আমার। ওর আগমনে নিজেকে সংযত করতে পারি না আমি। প্লিজ চুপ কর রিদি। কান্না থেমে গেল হৃদিতার। ওর অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তৃপ্ত হলো প্রজ্জ্বল। মেয়েটা ওকে হারানোর ভয়ে কতটা আড়ষ্ট। কিন্তু হৃদিতা তো জানেই না, প্রত্যেকটা মুহূর্তে ওকে হারিয়ে ফেলার ভয়ে এভাবে আড়ষ্ট হয়ে থাকে প্রজ্জ্বল। শুধু হৃদিতার মতো এত কান্নাকাটি করে ভাসিয়ে দিতে পারে না। আচ্ছা শোন রিদি, তোর জন্য আমি ফাইট করে এলাম, হিরোগিরি দেখালাম। এর জন্য কি আমার কিছু প্রাপ্য নয়? বাঁকা হেসে রিদিতাকে গমগমে কণ্ঠে বলল প্রজ্জ্বল। হৃদিতা কিছু বুঝলো না। ডান হাতের পিঠে চোখের পানিটুকু মুছে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। কি প্রাপ্যের কথা বলছে সে? এভাবে তাকাস না তো, হৃদয় স্পন্দন আটকে যায় আমার। মেরে ফেলার ধান্দা, তাই না? আমি মরে গেলে তো অন্য ছেলের গলায় ঝুলে পড়বি। বুঝি বুঝি, তোর সব বুদ্ধি ধরে ফেলেছি আমি। হুদাই কথাবার্তা বলবেন না প্রজ্জ্বল ভাই। কি প্রাপ্যের কথা বললেন তখন? বোকা বোকা কণ্ঠে কথাগুলো বলে উঠলো হৃদিতা। তোকে নিয়ে হয়েছে আরেক জ্বালা, কিছুই বুঝিস না নাকি? বুঝেও বোঝার চেষ্টা করিস না। ফটাফট চুমু দে একটা। তোর জন্য এত কিছু করলাম, তার বিনিময়ে কিছু তো চাই, তাই না? চমকে উঠলো হৃদিতা। শুকনো একটা ঢোক গিলে মাথাটা পিছিয়ে একটু সরে বসলো। কি অসভ্যের মতো কথা বলছে প্রজ্জ্বল। আজকে সকালেও ঠিক একই কথা বলছে। আগে তো এমন বলতো না প্রজ্জ্বল। হৃদিতার ভয়কে আরো বাড়াতে বাঁকা হাসলো প্রজ্জ্বল। ওর দুগাল আলতো করে চেপে ধরে মুখ এগিয়ে নিয়ে গেল হৃদিতার দিকে। চোখে হাজারো আতঙ্ক নিয়ে নয়ন যুগল খিচে বন্ধ করে নিয়েছে হৃদিতা। কিন্তু প্রজ্জ্বলের যায় আসে না সেদিকে। সে ক্রমাগত এগিয়ে নিচ্ছে মুখ। হৃদিতার ভয়কে পূর্ণতা দিয়ে ওর গালে সজোরে কামড় বসালো প্রজ্জ্বল। আপনার মতো অসভ্য লোক আমি জীবনেও দেখিনি প্রজ্জ্বল ভাই। গালে হাত ঘষে কটাক্ষ করে প্রজ্জ্বলকে কথাটা বলল হৃদিতা। চোখে মুখে রাগান্বিত ভাব স্পষ্ট ফুটে উঠেছে। হৃদিতার দিকে এক পলক তাকিয়ে কিছুটা সরে বসলো প্রজ্জ্বল। তারপরে হো হো করে হেসে দিল। অবাক হলো হৃদিতা।
এক ঝাঁক বিরক্তি নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। এত হাসার কি হয়েছে বুঝতে পারছে না সে। হঠাৎ হাসি থামিয়ে দিল প্রজ্জ্বল, দুহাত বুকে গুজে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল হৃদিতার উপর। গম্ভীর কণ্ঠে বলল, তুই যে কথার পিঠে বরকে 2-4 বার ভাই ডাকিস সেটা অসভ্যতম নয়? তোর ভাগ্য ভালো, কামড়টা গালে বসিয়েছি। আপনার সাথে ধর্ম মোতাবেক এখনো বিয়ে হয়নি প্রজ্জ্বল ভাই। তুই আবার ভাই ডাকছিস? তো কি ডাকবো? সারা বাড়ি ঘুরে ঘুরে বর ডেকে বেড়াবো? তাই করবি। আপনি পাগল হয়ে গেছেন প্রজ্জ্বল ভাই, অতি শীঘ্রই আপনাকে ডাক্তার দেখানো প্রয়োজন। তুই যদি এভাবে ভাই ভাই ডাকতে থাকিস তাহলে আমি নিশ্চিত পাগল হয়ে যাব। দয়া করে ভাই বলাটা বন্ধ কর, হাত জোর করে বলছি আমি তোর কাছে। হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠল হৃদিতা। ওর হাসি দেখে মনে হচ্ছে কেউ অনেক ফানি কিছু একটা বলেছে ওর সামনে। প্রজ্জ্বল হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বিরক্ত হলো না সে, বরং সে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে স্ফীত হাসলো। এই হাসিতেই তো সে হাজারোবার খুন হয়েছে। এভাবে হাসিস না, নইলে আর একবার কামড়ে দিব। প্রজ্জ্বলের এমন বেহাপনা কথায় তৎক্ষণাৎ হাসি থামিয়ে দিল হৃদিতা। আজ সকাল থেকেই প্রচন্ড রকমের রোদ উঠেছে, ঝলসে দিচ্ছে ধরণী। বাহিরে দুদণ্ড দাঁড়াবার জো নেই। এখন সকাল 10টা। এই অসহ্য রকম রোদে ছাদে দাঁড়িয়ে আছে নিপা, পরনে ভারী শাড়ির সাথে হালকা সাজ। মিনিট কয়েক ব্যবধানে ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গেছে। অতিরিক্ত কান্নার ফলে নাকি রোদের কারণে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। নিপাদি, তুমি এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কি করছো বলো তো? ফুপি তোমাকে নিচে ডাকছে, একটু পরেই তোমাকে দেখতে লোক চলে আসবে। চলো চলো নিচে চলো। ছাদের দরজায় দাঁড়িয়ে জোরে জোরে কথাগুলো বলল হৃদিতা। কয়েকদিন কেটে গেছে, এর মধ্যেই হৃদিতার ক্ষতটা ভালো হয়ে গেছে। আজ নিপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। ছেলে ভালো চাকরি করে, দেখতে সুদর্শন, পরিবার ভালো, তাই বাসার কেউ আর দ্বিমত পোষণ করেনি। পছন্দ হলে আজকেই বিয়েটা হয়ে যেতে পারে। নিপাকে আসতে না দেখে হৃদিতা ভ্রুকুচকে তাকালো। কি হলো আবার নিপার? রোদ থেকে একটু বাঁচতে কপালে ডান হাত ভাঁজ করে নিপার কাছে গিয়ে দাঁড়ালো হৃদিতা। নিপার হাত ঝাঁকিয়ে বলল, এই দি, এত রোদের মধ্যে? থেমে গেল হৃদিতা। কড়া রোদে চোখে কিছু দেখা দায় হলেও নিপার লাল চোখ স্পষ্ট দেখতে পেল সে। ভয়ার্ত কণ্ঠে বলল, এই দি, কি হয়েছে তোমার? চোখ মুখের এমন দশা কেন? কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো, কেউ কিছু বলেছে? নিপাকে চুপ থাকতে দেখে ওকে টেনে ছাদের দরজা থেকে কয়েকটা সিঁড়ি নিচে নেমে দাঁড়ালো হৃদিতা। নিপার মুখে তাকিয়ে আটকে উঠল। সম্পূর্ণ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে, কাজল লেপটে গিয়ে যাতা অবস্থা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল হৃদিতা, দি বলো না কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে রে? তোরা কি করছিস সেখানে? মা নিচে ডাকছে তোদের, প্রজ্জ্বল বলল। ছাদের দরজায় প্রজ্জ্বলকে দাঁড়িয়ে থাকতে দেখে নিপা আর হৃদিতা দুজনেই ভয় পেয়ে গেল। নিপা তড়িঘড়ি করে হাতের পিঠে চোখের পানি মুছে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। এতক্ষণে প্রজ্জ্বল দেখে নিয়েছে নিপার অবস্থা। হৃদিতা কিছু বলতে নেয়ার আগেই প্রজ্জ্বল আবারও বলল, কি হয়েছে হৃদিতা, কোনো সমস্যা? না না, মানে কি মানে করছিস? কি হয়েছে রে নিপা, তুই বল, কি সমস্যা তোর? চোখ মুখের এমন হাল বানিয়ে বসে আছিস কেন? একটু পর তোর হবু বর আসছে, একবারে বিয়ে করে নিয়ে যাবে। আজকেই তোকে বিদায় করব। এতক্ষণে চেপে রাখা কষ্টটা হঠাৎই গভীর রূপ নিল। প্রজ্জ্বলের কথা শুনে কেঁদে দিল নিপা। আহাজারি করতে লাগলো আর বলল, ভাই, আমি বিয়ে করতে পারবো না। কেন পারবি না? সমস্যা কোথায়? ছেলে ভালো, দেখতে সুদর্শন, সমস্যা কি তোর? নিপার ব্যাপারটা কিছুটা আজ করতে পেরেও না জানা ভান করলো প্রজ্জ্বল, কারণ ও নিপার মুখেই সব শুনতে চাচ্ছে। প্রজ্জ্বলের ধারণা সঠিক করতে নিপা বলে উঠল, আমি একজনকে ভালোবাসি ভাই, খুব ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয় আমার পক্ষে। আগে বললেই হতো। মা সকাল থেকে এত রান্না বান্না করতো না, এত আয়োজন করতো না বাবা। সবকিছু যখন আয়োজন হয়েছে তখন বিয়েটা তো তোকে করতেই হবে। স্তব্ধ হলো নিপা। ও ভেবেছিল প্রজ্জ্বলকে সাহায্য করবে, অথচ উল্টো সে ভড়কে দিচ্ছে। প্রজ্জ্বল ভাই, নিপা আপু কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন। আমার যদি হঠাৎ এমন বিয়ে হয়ে যায় তখন কি আপনি কষ্ট পেতেন না? প্রজ্জ্বলের দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে কথাটা বলল হৃদিতা। খাটিয়ে চড় লাগাবো বেয়াদব মেয়ে, ভুলভাল কথা বলবি না একদম। তুই আমার বউ, কিভাবে অন্য ছেলের কথা মুখে আনিস? আমি তো শুধু উদাহরণ। রাখ তোর ফালতু কথা, আর একদিন তোর এমন ফাউল কথা শুনি তারপর বুঝবি। হাতে ওড়না পেঁচিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো হৃদিতা। সে তো ভুল কিছু বলেনি। নিপা শোন, পাত্রপক্ষের সামনে বসলে বিয়ে হয়ে যায় না, বুঝলি? তোর ইচ্ছার বিরুদ্ধে কেউ তোকে ধরে বেঁধে বিয়ে দেবে না। তুই নিচে যা, বাকিটা আমি দেখে নিব, নিশ্চিন্ত থাক তুই। এই দিদি, ওর সাজগোজ সব ঘেটে গেছে, ঠিকঠাক করে নিয়ে আয়, নয়তো পাত্রপক্ষ দেখে জ্ঞান হারাবে। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে হুইসিলিং করতে করতে নিচে নেমে গেল প্রজ্জ্বল। নিপা একটু হাসলো, কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সে। প্রজ্জ্বল যখন বলেছে তখন কিছু একটা ব্যবস্থা করবেই সে।
পাত্রপক্ষের সামনের সিঙ্গেল সোফায় বসে আছে নিপা। ওর পেছনে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে হৃদিতা। ছেলের বাড়ি থেকে ছেলের মা বাবা বোন এসেছে। ছেলের ছবির থেকেও বাস্তবে বেশি সুদর্শন, নাম জয়। নিপা বরাবর সামনে বসেছে, আর চোখ বরাবর নিপাকে দেখে যাচ্ছে। একটু পর ছেলে তার বাবার কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলল। ছেলের বাবা নড়ে চড়ে বসে নিপার বাবা আতিক সাহেবের উদ্দেশ্যে বললেন, দেখুন আতিক সাহেব, আপনারা কিছু মনে না করলে আমাদের কিছু আবদার ছিল, আপনি কিন্তু না করতে পারবেন না। আতিক সাহেবের একদিকে প্রজ্জ্বল বসেছে, অন্যদিকে প্রজ্জ্বলের মা সুফিয়া। আতিক সাহেব ওদের দুজনের দিকে এক পলক তাকিয়ে জয়ের বাবাকে কথাটা বলতে সম্মতি দিলেন। জি বলুন, কি আবদার? চেষ্টা করব আপনার আবদার পূরণ করার। আসলে আপনার ছোট মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে আমার ছেলের। আপনারা কিছু মনে না করলেই আপনার ছোট মেয়েকে আমার ঘরের বউ করতে চাই। চমকে উঠলেন আতিক সাহেব, সাথে বাসা সকলে। ছোট মেয়ে বলতে সন্ধিহান কণ্ঠে আতিক সাহেব বললেন, আমার ছোট মেয়ে বলতে আমার তো এই একমাত্র মেয়ে, ওই যে পিছনে যে দাঁড়িয়ে আছে সে। হাতের ইশারায় জয়ের বাবা হৃদিতাকে দেখিয়ে দিলেন। সাথে সাথে সবার দৃষ্টি আটকালো হৃদিতার উপর। হৃদিতার শুকনো ঢোক গিলল, চোখ বড় বড় করে তাকালো প্রজ্জ্বলের দিকে। রাগে ক্ষিপ্ত প্রায় প্রজ্জ্বলের চোখ লাল হয়ে গেছে এর মধ্যেই। হাতের মুঠো শক্ত করে উঠে দাঁড়ানোর আগে প্রজ্জ্বলের হাত চেপে আটকে দিলেন আতিক সাহেব। ছেলেকে এবার কিভাবে সামলাবেন তাই নিয়ে ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই বুঝি ঝড় উঠলো বলে। দেখুন, আপনারা ভুল বুঝবেন না, আমরা যে আপনার বড় মেয়েকে আমার ছেলের বউ বানাবো তা কিন্তু একবারও বলিনি। আপনার ছোট মেয়েকে পছন্দ হয়েছে, তাই ব্যাপারটা একটু ভেবে দেখলে হয় না? জয়ের বাবার কথা শুনে আটকে উঠলেন আতিক সাহেব। এই বুঝি ছেলে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। এই লোক একের পর এক যে উক্তি দিচ্ছে, তাতে করে আর প্রজ্জ্বলকে সামলাতে পারবেন না তিনি। আতিক সাহেব প্রজ্জ্বলের হাত চেপে ধরা অবস্থায় ওর দিকে একবার দৃষ্টি রাখলেন। ছেলের রণমূর্তি চোখে পড়তেই তিনি ভয়ার্ত দৃষ্টিতে তাকালেন জয়ের দিকে। প্রজ্জ্বলের চোখের চাহনিতে তীব্র ক্ষিপ্ততা, যে কোনো সময় মেরে বসতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে সামলে নিতে হবে। তাই আতিক সাহেব জয়ের বাবার উদ্দেশ্যে বললেন, দেখুন, এটা সম্ভব নয়, আপনারা আসতে পারেন। জয়ের বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, কেন সম্ভব নয় আতিক সাহেব? আতিক সাহেব এবার পড়লেন বেশ বিপদে। ব্যাপারটাকে সহজভাবে সামলে নিতে চাচ্ছিলেন উনি, অথচ এই লোক কথা বাড়িয়ে চলেছে। এইভাবে উদ্ভট কথাবার্তা চলতে থাকলে তার রাগান্বিত ছেলেকে আর আটকাতে পারবেন না তিনি। এসব ভেবে আরো একবার প্রজ্জ্বলের উপর দৃষ্টি ফেললেন তিনি। প্রজ্জ্বলের স্থির দৃষ্টি জয়ের উপর। অতিরিক্ত রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। ফর্সা মুখটা টকটকে লাল হয়ে উঠেছে, একেবারে জ্বলন্ত আগুনের লাভা, যে কোনো সময় যে কাউকে ভস্ম করে দিতে পারে। আতিক সাহেব প্রজ্জ্বলের এমতো অবস্থা দেখে ওর হাতটা আরো শক্ত করে চেপে ধরলেন। গম্ভীর কণ্ঠে বললেন, যাকে আপনি বৌমা করতে চাচ্ছেন সে বিবাহিত?